বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জেসমিন আরা তেঁতুলিয়া ডিগ্রি উচ্চ বিদ্যালয়ের পক্ষে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা এবং স্বাগত। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে তোমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছো না, তাই বাসায় বসে অনলাইন ক্লাসগুলো খুব সুন্দরভাবে উপভোগ করবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী, সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায় থেকে যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হচ্ছে জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবো। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আবহাওয়া এবং জলবায়ু শব্দ দুটি একই বলে মনে হলো, বস্তুত কিন্তু এক নয়। আবহাওয়া হচ্ছে কোনো একটি নির্দিষ্ট দিনের বা কোনো একটি নির্দিষ্ট দিনের বাতাসের তাপ, চাপ, আর্দ্রতা, তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুর আর্দ্রতার পরিমাপ হিসাব করে নির্ধারণ করা হয়ে থাকে। এই আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে বা হয়। আর পক্ষান্তরে জলবায়ু হচ্ছে কোনো এলাকার বা কোনো অঞ্চলের 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে বলে জলবায়ু। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে শোনো। এই জলবায়ুটা হচ্ছে কোনো অঞ্চলের 20 থেকে 30 বছরের গড় আবহাওয়াকে বলে জলবায়ু। এই জলবায়ুর উপাদানগুলো শুধু কয়েকটি বিষয়ের উপর নির্ণয় করে না, এগুলো কয়েকটি বিষয়ের উপর নিয়ামক রয়েছে, যেগুলো হচ্ছে কোনো অঞ্চলের অক্ষাংশ, দ্রাঘিমাংশ। আমি এগুলো লিখছি, তোমরা দেখো। জলবায়ুর নিয়ামকগুলো হচ্ছে জলবায়ু নিয়ামক। কোনো অঞ্চলের অক্ষাংশ, 2 হচ্ছে দ্রাঘিমাংশ, সমুদ্রের থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, ভূমির ঢাল, ভূমির অবস্থান, বনভূমির পরিমাণ, বনভূমির পরিমাণ ইত্যাদি। তাহলে জলবায়ুর নিয়ামকগুলো হচ্ছে কোনো অঞ্চলের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, ভূমির ঢাল, ভূমির অবস্থান এবং বনভূমির অবস্থান প্রভৃতি জলবায়ু নিয়ামক হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে জানতে পারলাম যে আবহাওয়া কাকে বলে এবং জলবায়ু কাকে বলে। আমি আবারও বলছি, আবহাওয়া হচ্ছে কোনো একটি দিন বা দিনের কোনো বিশেষ সময়ের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বাতাসের তাপ, চাপ, গতি এবং তাপমাত্রার পরিমাপ নির্ধারণ করে এটা নির্ণয় করা হয়ে থাকে। আর জলবায়ুটা হচ্ছে কোনো স্থানের 20 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে বলে জলবায়ু। এখন আমরা বাংলাদেশের জলবায়ু প্রকৃতি সম্পর্কে জানব। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বলে এখানকার জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে
পরিচিত। সমুদ্র থেকে দূরত্ব এবং মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের জলবায়ুটা খুব বেশি তীব্র বা শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি অনুভূত হয় না। এখানে গ্রীষ্মকালটা উষ্ণ এবং বৃষ্টিবহুল এবং শীতকালটা হচ্ছে শুষ্ক। হিমালয় পর্বতমালা যদিও বাংলাদেশের খুব সীমান্তবর্তী দূরে অবস্থিত এবং এই শীতকালে উত্তর দিক থেকে আসা হিমবাহ থেকে বাংলাদেশকে এই হিমালয় পর্বতমালা রক্ষা করে। বাংলাদেশের শীতকালে তাপমাত্রা হচ্ছে সর্বনিম্ন 11 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের উত্তর এবং পূর্ব পশ্চিম অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ বেশি থাকে। এখানে শীতকালে তাপমাত্রা কখনো কখনো 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং শীতকালে বাংলাদেশের সর্বোচ্চ শীত পড়ে হচ্ছে ঠাকুরগাঁ, পঞ্চগড় এবং শ্রীমঙ্গল এলাকায় সবচেয়ে বেশি শীত পড়ে। এরপরে হচ্ছে বৈশাখ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম ঋতু এবং ইংরাজি মাসের ক্যালেন্ডার হিসাবে এপ্রিল মাস থেকে বৈশাখ মাস শুরু হয় এবং এই বৈশাখ মাসে গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড় ছাড়াও বাংলাদেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং দেশের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ বেশি হয়ে থাকে। সেখানে কখনো কখনো 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করে। কালবৈশাখী ঝড় হচ্ছে বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এছাড়া এখানে বৃষ্টিপাত হয়ে থাকে এবং বর্ষাকালে ঘূর্ণিঝড়, টর্নেডো এবং বন্যাসহ আরও বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে দেখা যায়। বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু হচ্ছে বর্ষাকালীন আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য। এই জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয় এবং কখনো কখনো বন্যা হয়ে থাকে। সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বর্ষাকালে এবং রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এলাকায় একটু বৃষ্টিপাত কম হয়ে থাকে। বাংলাদেশের জলবায়ুকে সমভাবান্নপূর্ণ জলবায়ু বলা হয়ে থাকে। এই কারণ হচ্ছে যে বাংলাদেশের শীত, প্রতিকূল এবং অনুকূল এই দুই ধরনের প্রভাবই বাংলাদেশের জলবায়ুর মধ্যে সমান প্রভাব বিস্তার করে। তাহলে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে সমভাবান্ন বাংলাদেশের জলবায়ু কেমন। প্রশ্নটা এরকম হতে পারে যে বাংলাদেশের জলবায়ু কেমন, তাহলে এখানে উত্তরটা আসবে এরকম যে বাংলাদেশের জলবায়ু হচ্ছে সমভাবান্নপূর্ণ। এখানে অনুকূল এবং প্রতিকূল দুই ধরনেরই আবহাওয়া প্রভাব বিস্তার করে। প্রতিকূল আবহাওয়ার জন্য বাংলাদেশের ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস ইত্যাদি সংঘটিত হয়ে থাকে এবং প্রতিকূল আবহাওয়ার জন্য বাংলাদেশের আবহাওয়া সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে। সুপ্রশিক্ষার্থী, এই বাংলাদেশের জলবায়ু প্রকৃতি থেকে আমরা যেটা জানতে পারলাম এটা হচ্ছে এখানে প্রশ্ন যে বাংলাদেশের জলবায়ুটা কেমন এবং বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য, গ্রীষ্মকালীন বৈশিষ্ট্য, শীতকালীন বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে। নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়, বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে, শীতকাল দেরিতে আসছে এবং স্বল্প সময় ধরে স্থায়ী হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাচ্ছে, বন্যা, খরা, জলোচ্ছ্বাস বাড়ছে, নদী ভাঙ্গন, খাল বিল শুকিয়ে যাচ্ছে। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস প্রক্রিয়া। আমরা এখানে একটি প্রশ্ন তোমরা লক্ষ্য করো যে গ্রিন হাউস গ্যাস কি, এখানে একটি প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত বা নৈবেদ্যিক আকারে যে গ্রিন হাউস গ্যাস কি। পৃথিবীর জলবায়ু পরিবর্তনের মূল কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, আর এই বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একত্রে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে। আমি আবারও বলছি,
যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকে একত্রে গ্রিনহাউস গ্যাস বলা হয়ে থাকে। বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো অতিরিক্ত মাত্রায় সঞ্চারিত হয়ে পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে তুলছে। তাহলে আমরা জানলাম যে এই গ্যাসগুলো, এই কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং ক্লোরোফ্লোরোকার্বন এই গ্যাসগুলো একত্রে গ্রিনহাউস গ্যাস নাম ধারণ করেছে এবং এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে এই গ্যাসগুলো সঞ্চারিত হয়ে অতিরিক্ত পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে। আর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য মানব সৃষ্টি কর্মকাণ্ড দায়ী। বাংলাদেশের মানব সৃষ্টি কর্মকাণ্ড দায়ী, যেমন মানুষের কর্মকাণ্ডগুলো হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন, ইটের ভাটা, বিদ্যুৎ উৎপাদন, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ও গ্যাসের ধোঁয়া ইত্যাদি কারণে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এটার মূল্য মানুষকেই পোহাতে হচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কিছুটা দায়ী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করলাম বাংলাদেশের জলবায়ু প্রকৃতি এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ। আমরা জানলাম আবহাওয়া কাকে বলে, জলবায়ু কাকে বলে এবং আবহাওয়া জলবায়ু নিয়ামকগুলো কী কী, বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য কী এবং গ্রিনহাউস গ্যাস কী। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জন্য এখন বাড়ির কাজ একটু দেব, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো করবে। ধন্যবাদ। জলবায়ু কাকে বলে, আবহাওয়া কি, গ্রিনহাউস গ্যাস কি, তোমরা ছোট প্রশ্ন এই তিনটা আর একটা দিই, বাংলাদেশের জলবায়ু কেমন? জলবায়ু বৈশিষ্ট্য কি, বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য। শিক্ষার্থী, তোমরা অবশ্যই বাসায় এই প্রশ্নগুলো পড়বে যে জলবায়ু কাকে বলে, আবহাওয়া কাকে বলে, আবহাওয়া কি, গ্রিনহাউস গ্যাস কি, বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য কি। আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়বে, তোমাদের বইয়ের 65 পৃষ্ঠায় দেওয়া আছে যে গ্রিনহাউস গ্যাস বলতে কাকে কি বোঝায়, বাংলাদেশে গ্যাসগুলো কিভাবে তীব্রতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো। তাহলে গ্রিনহাউস গ্যাস বলতে কি বুঝো এবং বাংলাদেশের গ্যাসগুলো কিভাবে উষ্ণতা বৃদ্ধি করছে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্তই, আবার আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ।